একটা মানুষ চলার পথে তাকে কখন থামতে হবে এটা জানা খুব বেশি জরুরি। যদি এটা জানা থাকে তাহলে কোনো প্রবলেমেই পড়তে হয় না। আর এইটা জানা না থাকলে জীবনে এরকম অনেক সমস্যায় পড়তে হবে যেটা আসলে কখনো ভাবাও যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। তো বারান্দায় দেখেন কি সুন্দর রেনলিলি ফুটে আছে। গতকালকে বেশ অনেক রেনলিলি ফুটেছিল আর আজকেও বেশ কয়েকটা ফুটেছে। সবগুলো মিলিয়ে দেখা যাচ্ছে অনেকগুলোই ফুটে আছে। এরপর চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে হবে দুপুরের জন্য। যাদের আমার ভিডিওগুলো একঘেয়েমি লাগবে তাদেরকে বলবো আপনারা ভিডিওগুলো স্কিপ করতে পারেন, আর যাদের ভালো লাগবে তারা শুরু থেকে শেষ পর্যন্তই থেকে যেতে পারেন। যেহেতু আমরা গৃহিণী, আমাদের কাজের ধরন কিন্তু একই রকম। আর যেহেতু আমাদের রান্নাঘরে অনেকটা সময় থাকতে হয়, বিশেষ করে আমার অনেকটা সময় থাকতে হয়, সেই কারণে আমি রান্নাঘর থেকেই আমার ভিডিওটা শুরু করি। তো প্রতিদিনের মতো এই তো রান্নাঘর ক্লিন করার কাজেই লেগে পড়েছি। দেখা যাচ্ছে রাতের রান্না, দুপুরের রান্না, কাউন্টার টপটা কিন্তু বেশ নোংরা হয়ে থাকে। আর নোংরা হয়ে থাকলে দেখা যাচ্ছে যে আমার বাসায় খুব পিঁপড়ার উপদ্রব আছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমাকে সব সময় হচ্ছে রান্না করার আগে রান্নাঘরটা পরিষ্কার করতে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়। আমি যেহেতু কারেন্টের চুলা এবং গ্যাসের চুলা দুটোটাই ইউজ করি, সেই কারণে দুইটাই আমাকে ছেড়ে মুছে রাখতে হয়। আমি দুটোতেই রান্না করি, যখন যেটাতে আসলে সুবিধা হয় সেটাতেই বসিয়ে দেই। তো এদিকে হচ্ছে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করছি আমার কথাগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যাবেন। আর ভিডিও দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারেন। আর আপনারা যদি অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর শুরু থেকে এই পর্যন্ত যারা আমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক দোয়া ও অনেক অনেক ভালোবাসা রইল। এভাবেই আমাকে সাপোর্ট করবেন, এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, যাতে করে আমি আমার সামনের পথগুলো চলতে পারি। আমরা মধ্যবিত্ত পরিবারের যেসব গৃহিণীরা আছি তারাই একমাত্র জানি সংসার চালানোটা কতটা কষ্টের। এই অভাবের সময়টা আমাদের কিভাবে পার করতে হয় সেটা একমাত্র আমরা গৃহিণীরাই খুব ভালো করে জানি। আমার হচ্ছে ৮ জনের একটা পরিবার, তো ৮ জনের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমার। আপনাদের ভাইয়া হয়তো ইনকাম করে আনে, কিন্তু বিশ্বাস করেন ওর ইনকামের টাকা অর্ধেক মাসও আমাদের চলে না। বেতন পাওয়ার সাথে সাথেই সব টাকা শেষ হয়ে যায়। আমি যখন কয়েকটা লোক খাওয়াতাম তখন কিন্তু বেশ ভালোই চলেছে, কিন্তু এই যে এই মাসটা আমাদের কিভাবে যাবে আমি জানি না। আমাদের মাসের শুরু হয় 10 থেকে 15 তারিখের মধ্যে, আর এর এখন বর্তমান যে সময়টা এটা আমাদের কাছে মাসের শেষ বললেই চলে। ঘরে তেমন কোনো বাজার নেই, অল্প স্বল্প কিছু আছে, সেইগুলা দিয়েই হচ্ছে বুদ্ধি করে সংসারটা চালাতে হয়। মাসের কয়েকটা দিন আমাদেরকে বেশ অনেকটা চাপেই থাকতে হয়, যেহেতু এখনও কোনো বাজারঘাট করার মতো কোনো উপায় নেই। যেহেতু আপনাদের ভাইয়ার স্যালারি হয়নি, আরও কয়েকদিন লেগে যেতে পারে আপনাদের ভাইয়ার স্যালারি পেতে পেতে। তো সব কিছু মিলায় দেখা যাচ্ছে মাসের শেষটা একটু কষ্ট হয়, সেইগুলো কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয় না। আগে হয়তো বা করতাম, কিন্তু ইদানিং সেই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না। এতে করে অনেকেই মনে করবেন আপনার তো অনেক কিছুই আছে, তাহলে কেন বলেন যে নাই। সেটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যার যার পরিস্থিতিতে একমাত্র সেই বুঝতে পারে যে সে কোন পরিস্থিতিতে আছে। আপনারা বিশ্বাস করবেন কি না, আমি এই যে সংসারে কাজকর্মগুলো করতেছি আপনারা এইটুকুই দেখতে পাচ্ছেন, কিন্তু আমার শরীরের যে ব্যথাটা এটা আপনারা অনুভব করতে পারবেন না। আমার ব্যথাটা একমাত্র আমি অনুভব করতে পারবো। সারাটা দিন কি করব না করব সব কিছুই আগে থেকে ভেবে রাখতে হয়, কি রান্না করব সেইগুলো ভাবতে হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কি কাজ করে নিয়েছি সেইগুলো দেখেই বুঝে নেবেন। হয়তো বা কাজ রিলেটেড কথা আজকে কম বলা হবে, তো সেইগুলো আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুলগুলো কমেন্টে ধরিয়ে দিবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এদিকে হচ্ছে ফ্রিজটা দেখলাম অনেক বেশি ময়লা হয়েছে, তো সেটাও হচ্ছে একটু মুছে নিলাম। আর থালাবাটিগুলো র্যাকের মধ্যে রেখে এসেছি। এখন যেহেতু আসলে রান্নাঘরে থালাবাটি রাখার যে রেকটা সেটা রাখা হয় না, সে কারণে দেখা যাচ্ছে একটু দূর হয়ে যায় আমার জন্য, আর কষ্ট করে গিয়ে রেখে আসতে হয়। দূর বলতে ততটাও দূর না, আগে যেহেতু সব কিছু হাতের নাগালে ছিল, এখন যেহেতু বাইরে। তো যাই হোক, রাইস কুকারে ভাতটা উঠিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাকুক, আর এই ফাঁকে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করে নিব। তো দেখতেই পাচ্ছেন
বড় কোনো মাছের মাথা যদি আনি বা মাছের মাথাগুলো আমি রেখে দেই মাসের শেষের কয়েকটা দিনের জন্য, দেখা যাচ্ছে যে কোনো রকম আসলে চালিয়ে নেওয়া যায়। তো এখানে কিন্তু অর্ধেকটা মাথা আছে, একটা বড় মাছ এনেছিলাম, তো সেখান থেকে মাথাটা রেখে দিয়েছিলাম। অর্ধেকটা অংশ আমি আরেকদিন রান্না করেছি আর অর্ধেকটা আজকে রান্না করব। এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে আমি আমার সংসারটা চালিয়ে থাকি মাসের শেষে। আর এই যে ফ্রিজে একটা লাউ ছিল, তো লাউটা দিয়ে হচ্ছে মাথাটা ভেঙে রান্না করব। তো অভাবের সংসার কিভাবে চালাই না চালাই, ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার ইচ্ছা আছে, যেহেতু বাসায় থাকবো। আর যেহেতু এখন আমি লোক খাওয়ানো বন্ধ করে দিয়েছি, আমার তো বাসায় আর তেমন কোনো কাজ নেই। তো আজকে দেখতেই পাচ্ছেন হচ্ছে ছুরি দিয়ে আসলে লাউটা কেটে নিচ্ছি, যেহেতু আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। পেঁয়াজ কুচানো বলেন বা অন্যান্য কোনো কুচানোর কাজ নেই, যার কারণে ভাবলাম যে দাঁড়িয়ে কাজটা করে ফেলি। আর কোমরে ভীষণ ব্যথা হচ্ছে, যার কারণে আসলে বসতেও পারছি না ঠিক মতো। তো এদিকে হচ্ছে আমি লাউটা ধুয়ে নিয়েছি আর এখন মাছের মাথাটাও পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা আছি তারা হিসাব করেই কিন্তু সংসার চালাই। তারপরও দেখা যাচ্ছে মাস শেষে কিন্তু টানাটানি লেগেই যায়। আর আপনারা বাইরে অনেক সাউন্ড শুনতে পারবেন, সেগুলো একটু স্কিপ করবেন। বাহিরে বাচ্চারা আসলে বাইরাবাইরি করে, যার জন্য একটু শব্দ আসতেছে। টাইলসের মধ্যে দেখা যাচ্ছে ওরা ইটের মধ্যে টাইলস দিয়ে বাড়ি দিচ্ছে, যার কারণে এই শব্দটা আপনারা পাচ্ছেন। কোথাও গিয়ে একটু শান্তি পাই না, যেখানে যাই এই শব্দ একটাই প্রবলেম, সেটা হচ্ছে শব্দ। রাতের বেলা ভয়েস দিব সেটারও কোনো উপায় নেই, কারণ রাত হলে এত ঘুম চোখে আসে যে ঘুমিয়ে পড়ি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তরকারিটা বসিয়ে নিয়েছি। আমাদের জীবনে এমন কিছু স্বার্থপর মানুষ থাকে যাদের কথা আসলে না বললেই না, যাদের অবদান আমাদের লাইফে অনেকটা বেশি। তো একটা আপু আমাকে কমেন্ট করেছেন গতকালকে যে আপু, আপনি আপনার মায়ের একমাত্র সন্তান, আপনার বাবা আরেকটা বিয়ে করে বউ বাচ্চা নিয়ে ভালো আছে, সেই কারণে হয়তোবা আপনার মা আপনাকে দেখার জন্যই আপনার শ্বশুরের কাছে বিয়ে বসেছে। আপুটা জানি না আজকে আমার এই ভিডিওটা দেখছেন কিনা, যদি দেখে থাকেন কথাটা আপনার জন্যই বলছি। যদি উনি আমার ভালোই চাইতো কখনো এই কাজটা করতে পারতো না। আমাকে যে কী পরিমাণ কত লোকের কথা শুনতে হচ্ছে সেইগুলো একমাত্র আমিই জানি। আর এটা উনি কেন করেছেন এটা একমাত্র উনিই জানেন। উনি হচ্ছে একটা স্বার্থপর, যার কারণে নিজের স্বার্থের কথা চিন্তা করে এই কাজটা করেছেন। এখানে আমার ভালো উনি কোনো কিছুই দেখেন না। যদি আমার ভালো দেখতো, এই যে আমি অসুস্থ শরীর নিয়ে এত বেশি কাজ করি, তারপরও উনি কখনো হচ্ছে আমার কাজে একটু সাহায্য করে না। তাহলে এরকম সাহায্যর লাভ কি, এরকম দেখার লাভ কি? বাচ্চারা যদি কান্না করে উনি শোয়া থেকে এসে বাচ্চাদেরকে একটু ধরেন না, তাহলে এরকম ভালো তো আমি চাইনি আর আমার দরকারও ছিল না। তো যাই হোক, এর মধ্যে আরেকজন মানুষ আছে, উনি হচ্ছে আমার হাজব্যান্ড, যে কিনা আমার দেখা সব থেকে বেশি স্বার্থপর একটা মানুষ, যে কিনা নিজের স্বার্থের বাহিরে কোনো কিছুই বোঝে না। মাস শেষে ওনার কাছে টাকা পয়সা নেই, ওনার বাজার করার ক্ষমতা নাই, এটা ওনার। আমি যদি বাজারের কথা বলি উনি আমার উপরে চেল্লায়। আমি কি করব বলেন তো? উনি বিয়ে করেছে, উনি সংসার করছে, এইসবের দায়িত্ব তো ওনার, কিন্তু উনি এইসব চিন্তা ভাবনা করবে না, সেই চিন্তা ভাবনাটা আমার করতে হবে। তো এরকম স্বার্থপর মানুষ আসলে থাকার থেকে জীবনে না থাকাটাই ভালো বলে আমি মনে করি। তো ওনার জন্য সংসারের অভাবের কারণে আমি আমার সংসারে অনেক জিনিস বিক্রি করে দিতে বাধ্য হয়েছি, যেগুলো আমার খুব শখের ছিল, স্বাদের ছিল। তো তারপরও আসলে কখনো নাম পাইনি। আমার বিজনেসটা শুধুমাত্র ওনার জন্য আমি শেষ করে দিয়েছি। বিজনেসের প্রায় ৫৫,০০০ টাকার মতো ওনার পিছনে আমি খরচ করেছি, ওনার সংসারের পিছনে। তারপরও উনি একটাবারও মুখ ফুটে স্বীকার করেন না যে আমি সংসারের জন্য কিছু করেছি। উনি আমার উপরেই দিন শেষে চিল্লাচিল্লি করে। খাবার ভালো না হলে সেই খাবারের উপরে রাগ দেখায়, আমার উপরে রাগ দেখায়। তো যাই হোক, আমার লাউয়ের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিরিন্তা ভাজি করে নিয়েছি, যেহেতু আসলে একটা দিয়ে তো আর খাওয়া হবে না। তো কয়েকটা চিরিন্তা ফ্রিজে ছিল, তো সেটাও একটু ভাজি করে নিয়েছি। তো ভাজি কালারটা এরকম কেন হয়েছে সেটা আপনাদের সাথে একটু বলছি। আমি এখানে গুঁড়ো মরিচটা ইউজ করেছি, যার কারণে ভাজিটা এরকম লাল হয়েছে। বাসায় কাঁচামরিচ ছিল না, যার কারণে গুঁড়া মরিচটা ইউজ করতে হয়েছে। শুকনা মরিচ থাকলে সেটাও দেওয়া যেত, কিন্তু ছিল না বলেই হচ্ছে গুঁড়া মরিচটা দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।